ওয়েলকাম ব্যাক। অনলাইন স্ক্রল করতে গিয়ে কয়েকটা সংবাদের শিরোনাম দেখলাম। শিরোনাম দেখার পর মনে হলো পৃথিবীতে সব থেকে নির্লজ্জ, সব থেকে বেহায়া, সব থেকে বদমাইশ এবং সব থেকে জঘন্য যদি 5 জন ব্যক্তির লিস্ট করা হয়, তার মধ্যে নিঃসন্দেহে নিশ্চিতভাবে যে কোনো পরিসংখ্যান অনুযায়ী 1 থেকে 3-এর মধ্যে থাকবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। 14 মাসের শাসনামলে 14 বার বিদেশ সফরে গিয়েছেন। 14 বারে বাংলাদেশের জন্য 14 কোটি টাকা বরাদ্দ কিংবা সহায়তা আনতে পেরেছেন? পারেন নাই। পৃথিবীর যেই দেশেই গেছেন সেই দেশেই লজ্জা পাইছেন। পৃথিবীর যেই দেশ থেকে এসেছেন সেই দেশে কোনো না কোনোভাবে বাংলাদেশকে বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে, নয়তো ভিসা বন্ধ করে দিয়েছে, নয়তো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে, নয়তো কোনো ফান্ড ছিল সেটা বন্ধ করে দিয়েছে। অসংখ্য ঘটনা। একটা মানুষ এত বেশরম কিভাবে হইতে পারে? পৃথিবীর যেই প্রান্তে গেছে সেই প্রান্তেই বিক্ষোভের মুখে পড়ছে। আওয়ামীপন্থী, মুক্তিযুদ্ধপন্থী একাধিক ব্যক্তিবর্গ, তার যারা অনুসারী, যাদেরকে সাথে নিয়ে গেছে তাদেরকে ডিম মেরেছে, এবং বিশ্বের অনেক বড় বড় নেতা যাদের সাথে সাক্ষাৎ করবার জন্য ফকিন্নির মতো তাকিয়েছিল, কেউ তার সাথে সাক্ষাৎ করে নাই। সম্প্রতি ইংল্যান্ড সফরে গিয়ে আপনারা তো দেখেছেন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাক্ষাৎ করে নাই। এমন অসংখ্যবার হয়েছে অসংখ্য দেশের ক্ষেত্রে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল জাতিসংঘের অধিবেশনে, সেখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভুয়া ফটো বানাইছে, একটা ফটোশপ করে সেটা পাবলিকলি ছাইরা দিয়া সেটা দিয়ে বোঝাইছে তার সাথে সাক্ষাৎ হয়েছে। একটা মানুষ এত বেহায়া কিভাবে হইতে পারে? একটা দেশের রাষ্ট্রপ্রধান, সে কিনা শান্তিতে নোবেল জয়ী, কিন্তু অশান্তির পায়রা, অশান্তির রাজা। 14 মাসের শাসনামলে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে সব থেকে জঘন্যতম সময় পার করতেছে বাঙালি জাতি। এদিকে তাকানোর কোনো সময় আছে? অনেক বড় করে ফেললাম কথা। আমাদের সুদখোর মহাজন বর্তমানে ইতালির রোমে অবস্থান করছে। ইতালির রোমে তাকে ডিম মেরে অভ্যর্থনা দিয়েছে বাঙালি প্রবাসীরা। $750 দিয়ে একটা ব্যান্ড পার্টি ভাড়া করে সেটা দিয়ে সে বুঝাচ্ছে তাকে অনেক চমৎকারভাবে করা হচ্ছে, গ্রহণ করা হচ্ছে, রিসিভ করা হচ্ছে। কিন্তু আদতে 750 থেকে 1000 ইউরো খরচ করলে সেখানে ব্যান্ড দল না, আর অনেক কিছু পাওয়া যায় ইতালিতে। এবং সাংবাদিক জুলকার নাইন সায়ের সেটা আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রচণ্ড প্রশংসা করতেছে। ইতিহাসে প্রথমবার ডক্টর ইউনূস এভাবে বরণ করা হয়েছে বিশ্বের কোনো একটা প্রান্তে বাংলাদেশের প্রথম সরকার প্রধান হিসাবে। অথচ গতকাল সুদখোর ইউনূস ইতালি পৌঁছার পর তাকে সেই যেই ফুডের কি একটা কনফারেন্সে গেছে, সেইখানকার কোনো কর্মকর্তা কর্মচারী, এমনকি ইতালি সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ব্যক্তিবর্গ, চতুর্থ শ্রেণীরও কেউ তাকে রিসিভ করতে আসে নাই, শুধু রাষ্ট্রদূত ছিল বাংলাদেশ। বেহায়া একটা বদমাইশের খপ্পরে পড়েছে একটা দেশ। একটা স্থিতিশীল রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। রোমে কোনো একটা ব্যক্তির সাথে তো সাক্ষাৎ হয়েছে, কোনো একটা দেশের তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কোনো একটা হইতে পারে, বা এমন কোনো দেশ যে দেশের নাম উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, এরকম কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে সাইড লাইনে। সেখানে সে বলেছে 17 কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে। 17 কোটি মানুষের খাদ্য কি পূর্বের সরকার যারা ছিল তারা দেয়নি? আওয়ামী লীগ দেয়নি? বিএনপি দেয়নি? এরশাদ দেয়নি? সবাই তো দিয়েছিল। এই 17 কোটি মানুষকে খাদ্যের যোগান কি আপনার বাবার পকেট থেকে টাকা নিয়ে দিচ্ছেন, নাকি গ্রামীণ ব্যাংকের ফান্ড থেকে, তহবিল থেকে আপনি 17 কোটি মানুষকে খাওয়াচ্ছেন? এইসব শাক পাতা দিয়ে মাছ ঢাকা বোঝ যদি বাঙালিকে দেন, সেটা কি আসলে হয়? এটা কি বাঙালি খাবে, বিশ্বাস করবে, মেনে নেবে? কখনোই না। পত্রিকাতে যে 3টা শিরোনাম পড়েছি, পড়ার পর এই ভিডিওটা বানানোর জন্য আসলাম। এই 3টা শিরোনাম আপনাদের একটু শোনা উচিত, দেখা উচিত। প্রথমত, ঢাকা সেনানিবাস অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের একটি ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে, রাষ্ট্রপতির আদেশক্রমে। চিন্তা করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের এতই গ্রেফতার করছে, সারা দেশ থেকে এত লোকজনকে গ্রেফতার করে জেলে ঢুকাইছে অন্যায়ভাবে, যে জেলখানার মধ্যে অন্য কোনো জায়গা নাই। 56 জন আর্মি অফিসারের নামে ওয়ারেন্ট হয়েছে, এদেরকে অলরেডি মনে হয় 16-17 জনকে গ্রেফতারও করা হয়েছে। এই 17 জনকে রাখবার জন্য বাংলাদেশে কোনো জেলখানায় জায়গা নাই। এই জন্য ঢাকা ক্যান্টনমেন্টের আর্মির একটা প্রতিষ্ঠান কিংবা আর্মির একটা ভবনকে কারাগার হিসেবে ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূসকে ধন্যবাদ দিতে হয়, বাহবা ইউনূস। বাংলাদেশ সেনাবাহিনী কোনোদিনও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কিছু করে নাই। ইতিহাসে স্বাধীনতা পরবর্তী কোনো রাষ্ট্রনায়ক
খালেদা জিয়া সেনাবাহিনীর উপর নির্যাতন নিপীড়ন করছে, জিয়াউর রহমান কোর্ট মার্শাল করে অনেককে ঝুলাইছে, কিন্তু সেনাবাহিনীর সম্পদ, সেই সম্পদকে জেলখানা হিসেবে ঘোষণা করা, প্রজ্ঞাপন জারি করে, এইটার ধৃষ্টতা শুধুমাত্র ডক্টর ইউনূস দেখাইছে। এবং এই জন্য ইউনূসকে ধন্যবাদ। কারণ যেই বাহিনী রাষ্ট্রের ট্যাক্সের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে ভরণ পোষণ করায়, সেই বাহিনী যখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়, সেই বাহিনী যখন রাষ্ট্রের একটা নির্বাচিত সরকারকে সংবিধান লঙ্ঘন করে হঠানোর জন্য সর্বোচ্চ ষড়যন্ত্র করে, সেই বাহিনীকে তাদের ভূমিতে যেই ভবন নির্মিত, সেই ভবনকে কারাগার বানিয়ে তাদেরকে সেই কারাগারের মধ্যে প্রবেশ করানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা অসংখ্য ধন্যবাদ। এই ইতিহাসগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। ক্যান্টনমেন্টের একটা ভবনকে কারাগার ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটা আপনারা মাথায় রেখে দিবেন। ভবিষ্যতে এরকম অনেক নজির আপনারা দেখতে পারবেন, যারাই ক্ষমতায় আসুক না কেন। দ্বিতীয়ত, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। এটা কিন্তু খুব আনন্দের বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করেছে। কক্সবাজারে আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন আসবে, ট্যুরিজমের যে একটা প্ল্যাটফর্ম সেটা অনেক উন্মুক্ত হবে, অনেক বৈদেশিক মুদ্রা আয় হবে, অনেক বিদেশিরা আসবে, এখানে অনেক বেশি আরও পর্যটন সেবার মান উন্নত হবে। অনেক কিছু আপনাদের মাথায় আসছে না? এবং হোটেল ব্যবসায়ীরা তারা অনেক বেশি লাভবান হবে। অনেক কিছু তো মাথায় আসছে, মাথায় আসাটাই খুবই স্বাভাবিক। কিন্তু এই অনেক কিছুর ভিড়ে যেটা আপনাদের অনেকের মাথায় আসছে না, সেটা হলো ইন্টারন্যাশনাল যে ফ্লাইটগুলা ইউএস থেকে আসবে, তুর্কি থেকে আসবে, পাকিস্তান থেকে আসবে, সেই ফ্লাইটগুলা ঢাকা বিমানবন্দরে না গিয়ে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না গিয়ে সরাসরি কক্সবাজার বিমানবন্দরে যাবে। এবং তাদের যে জিনিসগুলো আসবে, মশলা, বুঝেন তো কি জিনিস, এটা তো ভেঙে বলতে হবে না। যে অবৈধ ইলিগেল জিনিসগুলো আসবে, হতে পারে ড্রাগস, হতে পারে আর্মস, হতে পারে অন্যান্য কিছু। কারণ এই সরকারের আমলে সব কিছু সম্ভব। সেই জিনিসগুলা যাতে কাস্টমস কোনো প্রকার ঝামেলা না করে, রাষ্ট্রীয় আইন কানুন বিধিনিষেধ মানা না হয়, সরাসরি যাতে করে সেখান থেকে খালাস করে সেন্ট মার্টিনে পৌঁছানো যায়, সেইখান থেকে খালাস করে আরাকানদের জন্য যে করিডোর দেওয়া হয়েছে সেই করিডোরে পৌঁছানো যায়। এবং স্মাগলিং, ইন্টারন্যাশনাল স্মাগলিংয়ের যে একটা রুট সৃষ্টি হয়েছে বাংলাদেশে, দক্ষিণ এশিয়ার সব থেকে বড় হাব এখন বাংলাদেশ, পাকিস্তান পরবর্তী, এই হাবটাকে প্রপার ওয়েতে কাজে লাগানোর জন্য যা যা করা দরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তাই করবে। সেই ধারাবাহিকতায় কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ওই যে স্যাটেলাইট ইন্টারনেট নেওয়া হয়েছে আরাকানদের সুবিধার জন্য, এরপর বিভিন্ন আধুনিক সরঞ্জাম হচ্ছে। সেন্ট মার্টিন অলরেডি ভূমি অধিগ্রহণ করা শুরু হয়েছে, সেন্ট মার্টিনে তাদের সবকিছু চলে আসছে। মার্কিন যুদ্ধজাহাজ এই মুহূর্তে চট্টগ্রামে অবস্থান করছে 3 দিনের একটা মহড়ার জন্য। আপনারা গল্পগুলা মেলান না, গল্পগুলা মেলাইলে আপনারা বুঝতে পারবেন খেলা কোন দিকে যাচ্ছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরের 3টা টার্মিনাল ডিসেম্বরের মধ্যে বিদেশিদের হাতে চলে যাবে, অর্থাৎ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে আলটিমেটলি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের সাথে সমঝোতার ভিত্তিতে যে জিনিসগুলো দেওয়া হলো, মার্কিনীদের সঁপে দেওয়া হলো, এটা প্রত্যেকটা দলের একটা নীরব সমর্থন ছিল। চট্টগ্রাম সমুদ্র বন্দর হয়েছে বাংলাদেশের হার্ট বলা চলে, বাংলাদেশের অর্থনীতির হার্ট, চালিকা শক্তি। এখন এই যে বিদেশিদের নিয়ন্ত্রণে দেওয়া হলো, এটার মাধ্যমে কি হইতে পারে আপনারা বুঝতেছেন? যেমনটা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করা হয়েছে, ঠিক একই প্রক্রিয়া এবং একই কার্য সম্পাদনের জন্য চট্টগ্রাম পোর্টকেও তাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। এখন চট্টগ্রাম পোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেগুলা কন্টেইনার আসবে, শিপমেন্ট আসবে তুর্কি থেকে, পাকিস্তান থেকে, পৃথিবীর বিভিন্ন সন্ত্রাসী দেশ থেকে, অর্থাৎ পশ্চিমাদের যে জিনিসগুলো আসবে সেগুলো যাতে কোনো প্রকার হিসাব নিকাশ, কোনো প্রকার কাস্টমস, কোনো প্রকার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া সেখান থেকে খালাস করা যায় এবং তাদের লক্ষ্যবস্তু অনুযায়ী পৌঁছে দেওয়া যায়, সেটাই থাকবে। এবং শুধু সেইটা না, ঢাকার কেরানীগঞ্জে একটা বন্দর আছে, সেটাকেও লিজ দেওয়া হয়েছে বিদেশিদের হাতে। অর্থাৎ চট্টগ্রাম থেকে যে জিনিসগুলো ঢাকা পৌঁছাতে হবে সরাসরি জাহাজের মাধ্যমে ঢাকা চলে আসবে এবং ঢাকাতেও কোনো প্রকার চেক ফ্যাক ছাড়াই সেগুলো ছেড়ে দেওয়া হবে। বুঝতেছেন আপনারা বাংলাদেশ কি হচ্ছে? সুদখোর ইউনূস বাংলাদেশকে কি করতেছে? পৃথিবীতে চাইনিজরা একটা মাত্র জাতি যারা কিনা ক্ষমতার জন্য নিজের মাকেও ভোগ দিতে পারে। খারাপ ভাষায় বললাম, দুঃখিত, অর্থের জন্য এবং ক্ষমতার জন্য। সেই একই ধ্যান ধারণা, একই মানসিকতা আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের মধ্যে দেখতে পাচ্ছি। ক্ষমতায় দীর্ঘমেয়াদে থাকার জন্য সে যে কাউকে ভোগ দিতে পারে, পশ্চিমাদের কাছে যে কাউকে ভোগ দিতে পারে। যদি পশ্চিমারা বলে তাকে ভোগ দিতে খোঁজ, সেটাও মনে হয় ক্ষমতার জন্য দিতে পারে। বন্দর গেল, সেন্ট মার্টিন গেল, ঢাকায় বন্দর গেল, কেরানীগঞ্জে কক্সবাজার বিমানবন্দর গেল, সব তো গেলই ভাই, আছে কি আর?
পোশাক শিল্পটাকে ধ্বংস করে ফেলা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির যে হার্ট যাকে বলা হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর, সেটাকেও সুদখোর মহাজন দিয়ে দিল। সমস্যা নাই, আপনারা চুপ করে আছেন না, যারা দেশে থাকেন চুপচাপ বসে আছেন না, দেখতেছেন, হাসতেছেন, খেলতেছেন, ভাবতেছেন আন্তর্জাতিক খেলোয়াড় আপনাদেরকে সব জায়গা থেকে উদ্ধার করবে। আপনাদের বাঙালিদেরকে বলতেছি, আপনাদের কপালে এত বিশ্রী একটা দুর্দশা আসতেছে খুব শীঘ্রই, আপনারা কানবেন, চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়বে, কিন্তু কোনো উয়ে থাকবে না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।